জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করেছে ভারত, মন্তব্য রিজভির। 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস সংকট সহ নানা ইস্যুতে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা। ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। থেমে থেমে ভারী বৃষ্টিতে ডুবেছে বন্দর নগরী নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। বৃষ্টিতে আমার বাসায় পানি উঠে যায়, আর কি বলবো। 3 বছর আমরা নরক যন্ত্রণা ভোগ করতেছি। সাতটার ভিতরে একটু বেশি বৃষ্টি হইলে মানে পানি হাঁটু পর্যন্ত উঠে। নালাগুলো ফুল জাম। এখানে এরকম পানি আমরা জীবনে দেখি নাই। 1 ঘন্টা জ্বরে এরকম পানি উঠে যায়। 24-এর 6 আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়। পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতা। যেটাকে খেলাপি ঋণ বলা হচ্ছে তা আসলে চুরি করেছে পতিত সরকার, বললেন গভর্নর। বেসরকারি ঋণ বাড়াতে সেপ্টেম্বরেই আসছে 60,000 কোটি টাকার নতুন প্যাকেজ। মিশিগানে সিনেট প্রাইমারিতে আব্দুল সাইয়েদের জয়। বিপুল জনপ্রিয়তার কাছে হেরেছে ইসরায়েলি লবি আর কোটি কোটি ডলারের প্রচারণা। আমন্ত্রণ সবাইকে দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো খবর। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা এবং বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব মানে অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্যই আসছি যে আসলে কেমন ছিল সেই দিনগুলো। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। রিজভী বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আঘাত। তার অভিমত, হাসিনার পলায়নের দিনেই তাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার পেছনে দিল্লির ইন্ধন আছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই
এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। দেশের জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করা হবে। এই ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুরে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি চলছে। সেই অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, লং মার্চে বাধা দিলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে যাবে। এ সময় নিত্যপণ্যের বর্ধিত দাম প্রত্যাহারের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার পদে পদে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। অভিযোগ, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল, গ্যাস সংকট তৈরি করেছে। বিদ্যুৎ বিল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিও লাগাম ছাড়া। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্যে। অতীতের কায়দায়, ফ্যাসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ ক্ষতির মুখে পড়বে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নৌপথ মন্ত্রণালয় সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় এনে নদীর দূষণ দখল রোধে কাজ করা হবে। এছাড়া যেসব কারখানার মালিক নদীর দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দর নগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর ৬টা পর্যন্ত নগরীতে ৫২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। এতে অনেকে সড়কে ধীরগতিতে চলেছে যানবাহন। কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখতেছেন তো কি অবস্থা রাস্তার ভিতরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রমিত জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি ওয়ার্ড, এটা ঠিক না তো। দর্শক, আমরা রাজধানী ও বন্দরনগরীর বৃষ্টির খবরাখবর জানব। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী জুবাইর রিফাতের কাছে। রিফাত, বৃষ্টির কি অবস্থা দেখতে পাচ্ছেন আর কোন কোন এলাকাগুলো জলমগ্ন, সেখানকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জ্যোতি, গত ৩ ঘন্টা ধরে আসলে বৃষ্টিপাত বন্ধ আছে এবং তার ফলশ্রুতিতে যেটি হয়েছে, যে জায়গাগুলোতে আসলে পানি জমেছিল সেই জায়গাগুলোতে পানি কিছু কিছু এলাকা থেকে কিন্তু পানি পুরোপুরি সরে গিয়েছে এবং এই যে উত্তর আগ্রাবাদের গুলবাগ আবাসিক এলাকা এবং মুহুরীপাড়া, রঙ্গিপাড়া ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকার নিচতলা থেকে কিন্তু পানি সরতে শুরু করেছে, অর্থাৎ নালা হয়ে পানিগুলো খালে গিয়ে মিশবে।
তেমনটাই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। স্থানীয়দের যেটি অভিযোগ, তারা যেটি বলছেন যে এখানে অল্প থেকে মাঝারি বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাতে পুরোটাই আসলে জলমগ্ন হয়ে পড়ে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন পানি নামতে যখন শুরু করেছে একটি বিষয় আসলে বেশ দৃশ্যমান হয়েছে, সেটি হলো নালা নর্দমার আবর্জনাগুলো আসলে উপরে ভেসে আসছে। স্বাভাবিকভাবেই স্থানীয়রা যেমনটি বলছেন যে এখানে অধিকাংশ মানুষ অর্থাৎ ব্যক্তি সচেতনতার বিষয়টি তারা সবচেয়ে বেশি বলছেন যে আমাদেরও দয়া আছে, এমনটি তারা বলছেন। পাশাপাশি তারা কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা বিভাগ, সেই পরিচ্ছন্নতা বিভাগের যে কর্মীরা রয়েছেন তারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আসলে পরিচালনা করেন না, তেমন একটি কথা তারা আমাদেরকে বলেছেন। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এই যে পুরো যে এলাকাটি রয়েছে, এই এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। তারা একেবারে সেই সকাল থেকে পানিবন্দী হয়ে পড়েছে। বাসার একেবারে প্রয়োজনীয় যে কাজকর্ম, বাজার সদাই থেকে শুরু করে অফিস যাওয়া, সব কিছুই এই নোংরা পানি মারিয়েই তাদেরকে যেতে হয়েছে। এবং আজকে সকাল 8টা পর্যন্ত একেবারে টানা যে বৃষ্টিপাত সেটি অব্যাহত ছিল এবং সকাল 8টার পর থেকে কিন্তু তেমন ভারী কোনো বৃষ্টিপাতের আভাস আমরা পাইনি। তবে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে আজকে দিনভরেই কিন্তু এমন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সংখ্যাও তারা করছে, অর্থাৎ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এখন যদি আবার বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে এই যে পানি এখন দেখছেন গোড়ালি পানি, সেই গোড়ালি পানি হাঁটু থেকে কোমর পানি, কোথাও কোথাও বুক সমান পানিতেও কিন্তু আসলে জলমগ্ন হতে পারে চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলো। এবং অন্যদিকে কাতালগঞ্জ, পাঁচলাইশ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে স্বাভাবিকভাবে, যেহেতু গত 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু বৃষ্টিপাত বন্ধ রয়েছে। এবং নিচু এলাকার যে বেসমেন্টগুলোতে পানি ঢুকেছিল, নিচতলার বাসাগুলোতে পানি ঢুকেছিল, সেখান থেকে আসলে পানি যেহেতু নামতে শুরু করছে অর্থাৎ সরতে শুরু করেছে, বাসাবাড়ির বাসিন্দা যারা রয়েছেন তারা বাসাবাড়িতে ঢুকছে এবং নিচতলার পার্কিং যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। এবং স্থানীয়রা যেটি বলছেন উত্তর আগ্রাবাদের এই অংশটিতে আসলে সবচেয়ে বেশি পানি জমে থাকে এবং তাদের যে দুর্ভোগ সেটি একেবারে নিত্যদিনের। যদি এই ছিল সর্বশেষ খবরাখবর। রিফাত, সেখানকার বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমরা যাব রাজধানীর সচিবালয়ের সামনে। আমাদের সহকর্মী আছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, সে আপনার যে সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। মূলত রাজধানীর বিভিন্ন এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা যেমনটি দেখেছিলাম। তবে বেলা 11টার পর থেকেই রাজধানীর সচিবালয়, পল্টন, মতিঝিল এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে ঠিক দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতই হচ্ছে। যদিও আমরা কিছুক্ষণ আগেই এখানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু দফায় দফায় আমরা দেখছি কিছুক্ষণ থেমে থেমেই সেই ভারী বর্ষণ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং ইতিমধ্যে সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে আমরা সেখানে দেখছি কিছুটা পানি জমতে শুরু করেছে। অর্থাৎ বৃষ্টি এতই প্রকট হচ্ছে, এতই বেশি হচ্ছে যে সেখানে রাস্তাগুলোতে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা কিংবা পানি জমতে শুরু করেছে। যেহেতু মূলত এই বৃষ্টিপাতের কারণেই যদি বলি যে এখানকার আশপাশের যে মানুষের জীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন কিন্তু একেবারে থমকে গেছে। অর্থাৎ বৃষ্টির মধ্যে কেউ বের হতে পারছেন না, আবার কেউ তাদের কাজকর্ম করতে পারছেন না। ফলে কর্মজীবী মানুষ এবং খেটে খাওয়া মানুষজন যারা জীবনের তাগিদে যাদের বের হতে হয়, তাদের কাজে যেতে হয়, এরকম মানুষ বেশ বিপাকে পড়েছেন। আপনি দেখছেন যে যানবাহনের কারণে কিছুটা ধীরগতি, বৃষ্টির কারণে কিছুটা যানবাহনের ধীরগতি যেমন রয়েছে, তেমনি গাড়ি চলাচলও কিন্তু কিছুটা সীমিত হয়ে গেছে। রাস্তায়ও আমরা দেখছি খুব গাড়ির সংখ্যাও খুব একটি নেই বললেই চলে। মানুষজন একেবারে প্রয়োজন ছাড়া তারা খুব একটা রাস্তায় বের হচ্ছেন না। তো সাধারণভাবেই বলা যায় যে যেহেতু বর্ষা মৌসুম চলছে, বৃষ্টিও যথারীতি হবে। তবে আজকে যেহেতু দুপুরের পর থেকেই ভারী বর্ষণ হচ্ছে, ফলে কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এবং তাদের এই যে ভোগান্তি, হয়তো তাদের এই ভোগান্তি আরও আগামী 2-3 দিন চলতে পারে। যেমনটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই যে মৌসুমি বায়ুর প্রভাবের ফলে আগামী 4-5 দিন এই বৃষ্টি এবং বৃষ্টিও বজ্রপাত হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে যেমনটি বলছে। তবে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। জ্যোতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসামে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় রাজ্যটিতে মোট প্রাণহানি 95 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 14টি জেলায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে গঙ্গা ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে বন্যা ও জলাবদ্ধতা হয়েছে পশ্চিমবঙ্গ ও দিল্লির বিভিন্ন এলাকায়। 36 দিনের রুদ্ধশ্বাস থেকে এক স্বস্তি। 24 আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো, কিভাবে হলো। 6 আগস্ট সম্বিত ফেরে এ আরেক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেন তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন। সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠিত হবে পরবর্তী সরকার। 5 আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। 36 দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন ছিল না। তখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে 20 কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয়, কি হয়? জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। যেহেতু ওই শাসনামল নেই, তার মধ্যে তো কিছু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের জন্য তখন বেশ কিছু নাম প্রস্তাবনায় ছিল। দফায় দফায় মিটিং করে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারে এমন কোনো ব্যক্তির বিষয়ে সম্মত হয় আন্দোলনকারীরা। সবশেষ ঠিক হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে 5 স্তরে স্থানীয় সরকার নির্বাচন হবে, জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেটের পাড়াইচকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্ধারণ করবে স্থানীয় সরকারের কোন নির্বাচন আগে হবে। শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালেক ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার যৌথভাবে বসে পরিবেশ, ওয়েদার, অর্থনৈতিক বিবেচনায় কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে
সিদ্ধান্ত নিব। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রাম ভালোভাবে সম্পন্ন হয়েছে। 16 আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা শেষে এসব কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। জানান আগামী বছরের জুনের মধ্যে 40,20,000 ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মন্ত্রী আরও জানান 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে দরিদ্র ও অতি দরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। আশ্বাস দেন সবাই কার্ড পাবে, কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না। সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহের ত্রুটি ছিল, তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে। কেউ যেন দুটি ভাতা না পায় সে বিষয়টিও নজরে রাখা হয়েছে। 4 থেকে 6 সপ্তাহ আমাদের টার্গেট। এর মধ্যে ডাটা কালেকশনটা আমরা কমপ্লিট করতে পারবো সারা বাংলাদেশে। কার্ড তো সবাই পাবে, কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপারে কেউ বাদ পড়তে যাতে না যায়, অথবা কেউ অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত না কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় যাতে না যায়। অর্থাৎ ফ্লসটা মানে কার্ডের দুর্বলতাটা বা ভাতা দেওয়ার দুর্বলতাটা আমরা কমানো, এটা আমাদের টার্গেট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানি শেষ। পরবর্তী যুক্তিতর্ক শুনানি 9 আগস্ট। আন্দোলন চলাকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সেই ফোনালাপ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এতে শিক্ষার্থীদের মারতে নির্দেশনার বক্তব্য দেয়া যায়। এর আগে মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। এ মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, সাদ্দাম ইনান সহ 7 আসামি পলাতক। সড়ক ধরে এগিয়ে চলছেন, হঠাৎ ঘাড় ঘোরাতে এই দেয়ালে যদি দেখেন আবু সাইদের বীরচিত্তে মেলে ধরা বক্ষ, কিংবা এক হাতে পুলিশের প্রিজন ভ্যান থামিয়ে দেয়া নুসরাতের দেয়াল চিত্র, সেসব দেখে স্মৃতিপটে কি আবার ভেসে ওঠে না সেই সব দিনগুলো? সময়ের সাথে হারিয়েও যদি যায়, তাতেও কি কিছুটা হলেও ঝাপসা হবে সেই স্মৃতিচিত্র? জুলাই গ্রাফিতি নিয়ে সাধারণ মানুষের বক্তব্য জানার চেষ্টা করেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। সে এক উত্তাল সময়। 36টি দিনের এক অসম লড়াই, বন্দুক বনাম বিপ্লবীদের বক্ষ। আর গল্পগুলোর যেন ঠাঁই হয়েছে রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে। এক একটি দেয়াল চিত্রই হয়ে উঠেছে এক একটি রক্ত ঝরা ইতিহাস। আমরা দেখছি, আমরা যারা রাজপথে ছিলাম, যারা আন্দোলন সফল করছি, এটা মানুষের মনে কিভাবে উজ্জীবিত করছে, মানুষকে কিভাবে অনুপ্রাণিত করছে। দীর্ঘদিন হয়ে গেছে, রোদ বৃষ্টির কারণে এটা উঠে যাচ্ছে, কিন্তু আমি মনে করি আমরা যারা আন্দোলনের সাথে জড়িত এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের এগুলো নজর দেওয়া উচিত। 2 বছর হলো অভূতপূর্ব সাহসী সেই সংগ্রামের। জুলাই গণ অভ্যুত্থানে লাল সবুজের দেশটা গোটাটাই ছিল একটা ক্যানভাস। ধীরে ধীরে রঙিন দেয়াল লিখনগুলো হালকা হয়েছে, রং চটেছে কয়েক জায়গায়, আবার কয়েক জায়গায় পলেস্তারা খসে উধাও হয়েছে মূল চিত্র। এভাবেই কি মুছে যাবে ঐতিহাসিক জুলাই গ্রাফিতি? যখন গ্রাফিতিগুলো দেখি তখন তো স্মৃতির কথা মনে পড়ে, বা সেই সময়কার কথা মনে পড়ে। আমরা যেহেতু ওই সময়টা পার করে এসেছি, একটা খুব বাজে একটা সময় গেছে। আমাদের কাছে এগুলা একটা আবেগ বলতে পারেন, একটা সম্মান বলতে পারেন। অবশ্যই এগুলোকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব। এটা 2 বছরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা বাংলাদেশে যেখানেই করা উচিত সব জায়গায় করা উচিত, মানে এটা একটা স্মৃতি হিসেবে থাকা উচিত। তবে বিপ্লবকে প্রাণে গেঁথেছেন যারা, কিছুতেই মুছতে দেবেন না সেই অগ্নিঝরা প্রাণশক্তিকে। তাই অনেক জায়গাতেই দেয়ালে দেয়ালে আবারও যেন জীবন্ত হয়ে উঠছে জুলাইয়ের ইতিহাস। প্রতিটা গ্রাফিতির যখন আমরা সংস্কার কাজ কিংবা রিটাচ করছি, তখন কিন্তু ওই পেছনের দিনগুলোর প্রতিটা ঘটনার কথাই আমাদের মনে পড়ছে। আন্দোলনের সময় যে আমাদের সবার ভিতরে যেই এক্সাইটমেন্টটা কাজ করেছে বা যেই ভয়টা কাজ করেছে, ওইটা আমি ফিল করতে পেরেছি। সারা দেশে আরও এই লেখাগুলো আবার পুনরায় সংস্কার করা উচিত। চলতি পথে প্রতিটি মুহূর্তে জুলাইকে স্মরণ করতে গ্রাফিতিগুলোই প্রধান প্রভাবক। তাই যে কোনো উপায়ে এসব দেয়াল চিত্রগুলোকে সংরক্ষণ করতে চান তারা। ফটোগ্রাফিক অ্যান্ড ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমেও সংরক্ষণ করা যেতে পারে, এটা একটা ডিজিটাল ডকুমেন্টেশন হবে। এছাড়া
অন স্পট যদি সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে পুনরঙ্করণের মাধ্যমে করা যেতে পারে। নতুন রঙে এভাবেই ফের সজ্জিত হোক জুলাইয়ের প্রমাণচিত্রগুলো, জুলাই স্ফুলিঙ্গ হোক চিরঞ্জীবী, সেই প্রত্যাশা মুক্তিকামী জনগণের। ঠিক এই গ্রাফিতিটির মতোই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জুলাইয়ের গ্রাফিতিগুলো কালের পরিক্রমায় ক্ষয়ে যেতে শুরু করেছে। জেনজির পরে যেই প্রজন্ম আসছে তাদের জন্য জুলাইয়ের ইতিহাসকে সংরক্ষণ করার সময় এখনই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকাই চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানেই এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনাও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করতে পারবো। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। তো এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে, আমাদের পরিকল্পনা আছে যে আমাদের একটা স্টার্ট আপ ফান্ড আছে, একটা নতুন উদ্যোক্তা ফান্ড আছে, সেইখান থেকে টাকা দিতে। এর পাশাপাশি আমরা চেষ্টা করব সিএসআর থেকে 50-50, অর্থাৎ ম্যাচিং 50% থাকবে গ্র্যান্ট, 50% থাকবে লোন। বাংলা কিউআর শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতির আমূল বদলে দেবে বলে মনে করেন গভর্নর। বলেন, এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বাংলা কিউআর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সবাইকে একটা কিউআর ইউজ করতে হবে, বাংলা কিউআর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 60 বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছর এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। কিন্তু জরাজীর্ণ যন্ত্রপাতি, সংস্কার ও আধুনিকায়নের অভাব এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে কেন্দ্রটি চরম সংকটে। উনিশশো 62 সালে উৎপাদনে আসা কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট, উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট। তবে সব ইউনিট 50 বছরের বেশি পুরনো, ফলে কমেছে কার্যক্ষমতা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় 50 থেকে 55 পয়সা। অন্যদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটে 8 থেকে 12 টাকা এবং বিদেশ থেকে আমদানিতে ব্যয় হয় 9 থেকে 15 টাকা। 2025-26 অর্থ বছরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট 55 পয়সা হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 548 কোটি 35 লাখ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ কয়লা ভিত্তিক কেন্দ্র বা বিদেশ থেকে আমদানি করলে সরকারের ব্যয় হতো কয়েক হাজার কোটি টাকা।
এখন 109 ফিটে যে পরিমাণ পানি আছে, আর আমি যদি ড্রেজিং করে তলানি দিয়ে বাড়াইতে পারি, তাহলে ওই 109 ফিটে পানির পরিমাণ দেখা যাবে অনেক বেড়ে যাবে। তাতে আমার জেনারেশন ড্রাই সিজনে বাড়বে। তবে বড় সীমাবদ্ধতা হলো এটি পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভরশীল। বর্ষায় পানির স্তর বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে। পলি জমে হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন, নিয়মিত ওভারহল এবং জলধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ড্রেজিংয়ের মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি। আপনারা জানেন অলরেডি একটা প্রজেক্ট রানিং, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। একদিকে দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে 6 দশকের পুরনো যন্ত্রপাতি। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সংস্কার ও আধুনিকায়নের অভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। টারবাইনগুলো এবং জেনারেটরগুলোকে যদি আধুনিকায়ন করা যায়, স্ক্যাডা প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা যদি আরও বাড়ানো যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ওই দিন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে। 16 আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ ও সময় 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা। সংসদ অধিবেশন কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শারীরিক অসুস্থতার কারণে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছে হাফিজউদ্দিন আহমদ। দেশকে যেন আরও কেউ শেকল পরাতে না পারে, সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে শিকল ভাঙ্গার জুলাই শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অর্জিত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের 31 দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি। রাজধানীর সবুজবাগে এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। পুলিশের ধারণা 2 থেকে 3 দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। সকাল 9টার দিকে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও 2 হাত উদ্ধারে পাওয়া গেছে, বাকি অংশ এখনও পাওয়া যায়নি। পুলিশের ধারণা 2 থেকে 3 দিন আগে হত্যা করা হয়েছে। সিআইডির ফরেনসিক টিম নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। আমরা ধারণা করছি যে অজ্ঞাত কোনো স্থানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে হয়তো বা লাশ ফেলছে। এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের যেটা ম্যানুয়ালি এবং আমরা এক্সপার্টের মাধ্যমে, আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য। জুলাই মাসে দেশে 458টি সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট 629 জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নিহতদের মধ্যে 138 জনই মোটরসাইকেল চালক ও আরোহী। প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের 33.17% মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের মধ্যে 57 জন নারী ও 48 জন শিশু। এছাড়া 106 জন পথচারী এবং যানবাহনের 51 জন চালক ও সহকারী নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 133টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এতে নিহত হয়েছেন 125 জন। একই সময়ে 13টি নৌ দুর্ঘটনায় 9 জন এবং 29টি রেল ট্র্যাক দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক
দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা কারণে দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই পথে হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল, অথচ কুমিল্লার আমতলী এলাকার অন্তত আধা কিলোমিটার মহাসড়কের বেহাল দশা যেন কারো নজরেই আসছে না। বড় বড় গর্ত আর খানাখন্দের সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, আর যানজট নিত্যদিনের ঘটনা। তাহলে দেখভালের দায়িত্ব যাদের, কি করছেন তারা? সড়কের দুর্ভোগ নিয়ে খোকন চৌধুরী প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাতুল ইসলাম। সামান্য বৃষ্টি হলেই সড়কে বড় বড় গর্তে জমে যায় পানি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলে যানবাহন। এতে প্রতিদিনই পথে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এমন চিত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীর এই অংশটিতে। এই দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে এরকম হইতেছে। যাত্রীরা এখন অনেক হয়রানি হচ্ছে। এই যে মনে করেন এই যে ধাক্কি, এই যে জাম, এই যে মানে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও তার স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সড়ক ও জনপথ অধিদপ্তর। বৃষ্টি পড়ছে না, বৃষ্টির কারণে এই রাস্তাগুলি এই অবস্থা। এই রাস্তা ভাঙার কারণে প্রচণ্ড দীর্ঘ। বালুটা তো বৃষ্টি দিলে থাকবে না, বালুটা তো বৃষ্টি দিলে চলে যাবে। বালুর পরিবর্তে এটা দিতে হবে ডালাই। এই যে ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজে গেলে একবারে এখান থেকে 20 ফুট পর্যন্ত জ্যাম থাকে। স্থানীয়রা বলছেন সড়কের নিম্নমানের ইট আর বালুতেই চলছে দায়সারা মেরামত, যা অল্প বৃষ্টিতেই ধুয়ে মুছে শেষ হচ্ছে। এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রোড সব আর দিতে বলেন, এটা ওনারা সমাধান দিবে। কি করবে, কি কেন দিচ্ছে আমরা এখানে ইট বালু দিয়ে এক ধরনের টেম্পোরারি একটা সলিউশন তারা করবার চেষ্টা করছে। এতে করে আবারও একই সমস্যা, আবারও সেই সড়কে গর্তগুলো আবারও সেগুলো দৃশ্যমান হচ্ছে। ফলে রাষ্ট্রের টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে মেরামত ব্যয়, দুর্ঘটনা, যানজটের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বক্তব্য জানতে গেলে কথা বলার বিধান নেই বলে পাশ কাটিয়ে গেলেন নির্বাহী প্রকৌশলী। না, আমি কিন্তু বড়জন বললাম তো, আমার তত সময় কথা বলতে পারেন একমাত্র পলিটিক্যাল প্রধান যিনি মন্ত্রী, যিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কয়েকশো মিটার সড়কের দুরবস্থায় প্রতিদিন ভোগান্তি পোয়াচ্ছেন হাজারো মানুষ। আর কতদিন অপেক্ষা করলে মিলবে টেকসই সমাধান, সেটাই এখন পথচারী ও যাত্রীদের বড় প্রশ্ন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েলপন্থী সংগঠনের কোটি কোটি ডলারের প্রচারণাকে হার মানালেন মুসলিম ডেমোক্রেটিক প্রার্থী। প্রাইমারি সিনেট মনোনয়নে জয় পেয়েছেন গাজায় আগ্রাসনের কড়া সমালোচক আব্দুল এল সাইয়েদ। পরাজিত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত রিপাবলিকান প্রার্থীকে। প্রগতিশীল এই নেতার জয়কে মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে মিশিগানের প্রাইমারিকে। প্রায় সব গণমাধ্যমের খবর, রাজ্যটির প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রগতিশীল নেতা ও চিকিৎসক আব্দুল এল সাইদকে ঠেকাতে $6 কোটি বেশি খরচ করেছে রিপাবলিকান শিবির। এর মধ্যে ইসরায়েলপন্থী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত প্রচারণাতেই ব্যয় হয়েছে $3 কোটি বেশি। কিন্তু ঠেকানো যায়নি 41 বছর বয়সী মিশরীয় বংশোদ্ভূত সাইয়েদকে। সিনেট প্রাইমারিতে তিনি পরাজিত করেছেন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সকে। রিপাবলিকান প্রার্থী সরাসরি আইপ্যাকের সমর্থন পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে বারবারই গণহত্যা বলেছেন ডেমোক্র্যাট আব্দুল এল সাইদ। তেল আবিবের জন্য মার্কিন সামরিক সহায়তা কমিয়ে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয়ের আহ্বান তার। এই অবস্থানই আরব আমেরিকান ও প্রগতিশীল ভোটারদের মধ্যে ফেলে ব্যাপক সাড়া। আমরা একটি বিশাল রাজনৈতিক যন্ত্রের বিরুদ্ধে লড়ি।
লড়েছি। বাইরে থেকে রেকর্ড $7 কোটি বেশি অর্থ ব্যয় করা হয়েছিল, কিন্তু জয়ী আমরাই হয়েছি। প্রমাণিত হলো অর্থের শক্তির চেয়ে মানুষের ঐক্য ও আন্দোলনের শক্তি অনেক বড়। এল সাইয়েদের বিজয়কে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু প্রাইমারির ফল নয়, ওয়াশিংটনের ক্ষমতার রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন তারা। ডেমোক্রেটদের জন্য বড় একটি রাজনৈতিক মুহূর্ত। শুধু বামপন্থী হিসেবে নয়, সব ধরনের ভোটারদের কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেছেন সাইয়েদ। ডেমোক্রেটের জয়ে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্দুল এল সাইয়েদ ইসরায়েল ও ইহুদি বিদ্বেষী। তিনি একজন কমিউনিস্ট। এমন মানুষ ক্ষমতায় এলে আমেরিকার ক্ষতি হবে। নভেম্বরের মূল নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এল সাইয়েদ। জয় পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে এমন প্রতিবেদনে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গণমাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হিট হেগসেথের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে কোনো ঘাটতি নেই। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই লড়াইয়ে প্রধান অস্ত্র হিসেবে মার্কিন বাহিনী ব্যবহার করছে বিভিন্ন ধরনের মিসাইল। টমাহক ক্রুজ, প্রিসিশন স্ট্রাইক সহ বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। নানান সূত্রে বরাত দিয়ে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় কমছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ। এবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে। এই ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রীর কাছে জবাব চেয়েছেন ট্রাম্প। সব অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো অঞ্চলে সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা এখনও ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট ধরনের সমরাস্ত্র। প্রয়োজন অনুযায়ী আরও বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করে আনা হচ্ছে। প্রতিরক্ষার শিল্প প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা ও উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে। এই ইস্যুতে যারা তথ্য ফাঁস করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের শাস্তি হবে। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের সমঝোতার সাথে সম্পৃক্ত। শিগগিরই অন্তর্বর্তী চুক্তি ঘোষণার প্রস্তুতিও চলছে। তবে ইরানের অবস্থান কিছুটা ভিন্ন। ইরান বলছে আলোচনা হচ্ছে ওমানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে নয়। ওমানের সাথে আমাদের আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সমঝোতার চূড়ান্ত দ্বার প্রান্তে রয়েছি আমরা। এই আলোচনার অধীনে মানচিত্র, ট্রানজিট রুট, জাহাজ চলাচল সহ বিভিন্ন ইস্যু রয়েছে। বিশ্বের 1/5 জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে সমঝোতা বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও ফিরবে স্বস্তি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এ যাবৎকালের সূর্যের সবচেয়ে স্পষ্ট ও হাইরেজ ছবি প্রকাশ করল সায়েন্স জার্নাল নেচার। ছবিটি তোলা হয়েছে হাওয়াইয়ের মাউই দ্বীপে স্থাপিত যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কে ইনোউয়ে সোলার টেলিস্কোপ দিয়ে। এটি এখন পর্যন্ত সূর্যের উজ্জ্বল বহির্স্তরের সবচেয়ে বিস্তীর্ণ চিত্র। এতে সূর্যপৃষ্ঠে ঘূর্ণির মতো ঢেউ খেলানো অদ্ভুত নকশা দেখা গেছে, যা আগে কখনো এত স্পষ্টভাবে দেখা যায়নি। এটিকে বলা হচ্ছে ভর্টেক্স কিংবা ওয়ারপুল আকৃতির নকশা। বিজ্ঞানীদের ধারণা, চৌম্বকীয় প্লাজমার বিভিন্ন স্তর ভিন্ন গতিতে একে অপরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সূর্যপৃষ্ঠে এমন দৃশ্যের দেখা মেলে। এর আগে বৃহস্পতি ও শনি গ্রহেও এ ধরনের প্যাটার্নের দেখা মিলেছিল। দর্শক, এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।